বেঙ্গালুরুর সবচেয়ে মর্যাদাপূর্ণ টেকনোলজি পার্কে একটি নতুন সকালের সূচনা হয়েছিল। চকচকে কাঁচের দেয়াল ঘেরা দালান, ভেতরে বাইরে যাতায়াত করা দামি দামি গাড়ি এবং সেগুলি থেকে নেমে আসা তরুণ পেশাদাররা, যাদের পরনে ছিল ডিজাইনার পোশাক আর হাতে দামি গ্যাজেট। এই দৃশ্যটি কোনো ফ্যাশন শোর চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। এই চাকচিক্যের মাঝেই এক রোগা পাতলা যুবক অটো থেকে নামল। তার হাতে ছিল একটি পুরনো ল্যাপটপ ব্যাগ এবং পোশাক আশাকের দিক থেকে সে সবার থেকে আলাদা দেখাচ্ছিল। তার নাম ছিল অর্জুন কুমার। সে বিহারের একটি ছোট্ট গ্রাম থেকে এসেছিল। আজ সে প্রথমবার একটি বড় আইটি কোম্পানিতে কাজ শুরু করতে এসেছিল। সে একটি সাধারণ নীল রঙের শার্ট পরেছিল, যার কলারগুলো কিছুটা ক্ষয়ে গিয়েছিল। তার জিন্সটিও পুরনো ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে ইস্ত্রি করা। তবে যে জিনিসটি সবচেয়ে বেশি নজর কাড়ছিল তা হলো তার ল্যাপটপ, একটি পুরনো মোটা মডেল যার কোণাগুলোতে কালো টেপ লাগানো ছিল। অফিসের লবিতে প্রবেশ করেই অর্জুন চারদিকে তাকালো। বড় বড় স্ক্রিনে কোম্পানির পণ্যের বিজ্ঞাপন চলছিল। ওয়েটিং এরিয়াতে বসে থাকা লোকজন কফির কাপে চুমুক দিতে দিতে তাদের ট্যাবলেটে ইমেল চেক করছিল। এক্সকিউজ মি, অর্জুন রিসেপশনে দাঁড়িয়ে থাকা মহিলাকে বলল, আমি আজ থেকে এখানে কাজ শুরু করছি। আমার নাম অর্জুন কুমার। মহিলাটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখল, তারপর হাসি মুখে বলল, আপনার আইডি কার্ড তৈরি আছে, চতুর্থ তলায় যান, এইচআর আপনাকে রিসিভ করবেন। লিফটে ওঠার সময় অর্জুন তার ল্যাপটপ ব্যাগের ধরলটি আরও শক্ত করে ধরল, যেন সে সেই ব্যাগের ভেতরে তার স্বপ্ন আর আত্মসম্মান দুটোকেই আগলে রেখেছে। চতুর্থ তলায় পৌঁছাতেই একটি নতুন দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল। একটি বিশাল ওপেন অফিস, যেখানে কাচের কেবিন, চকচকে সিস্টেম এবং চমৎকার ইন্টেরিয়র ছিল। আর সেই পরিবেশের মাঝেই দাঁড়িয়েছিল দামি পোশাক পরা কিছু যুবক, যারা নতুন ল্যাপটপ আর স্মার্টফোন নিয়ে পুরোপুরি কর্পোরেট দুনিয়ায় মিশে গিয়েছিল। এইচআর অর্জুনকে টিম লিডার রাঘব শর্মার সঙ্গে পরিচয় করিয়ে দিল। এইচআর বলল, এ হলো অর্জুন, আজ থেকে আমাদের টিমে যোগ দিচ্ছে। রাঘব অর্জুনের দিকে এক পলক তাকাল। তারপর তার নজর পড়ল অর্জুনের ল্যাপটপের ওপর। সে হো হো করে হেসে উঠল। এটা কি এনেছ, অ্যান্টিক পিস? সে বেশ জোরেই কথাটি বলল, যাতে আশেপাশে সবাই শুনতে পায়। কিছু লোক হেসে ফেলল। কেউ ফিসফিস করে বলল, পুরনো ডেল ল্যাপটপ, মনে হচ্ছে টেপ লাগানো। এটাকে কি সত্যিই কেউ এখনও ব্যবহার করে? অর্জুন কিছুই বলল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন সে এই ধরনের উপহাসে অভ্যস্ত হয়ে গিয়েছিল। রাঘব এগিয়ে গিয়ে বলল, ঠিক আছে, চলো তোমার জায়গা দেখিয়ে দিই। সে অর্জুনকে অফিসের একেবারে কোনায় নিয়ে গেল, ওয়াশরুমের ঠিক পাশে, যেখানে কিছু পুরনো কার্টন বক্স রাখা ছিল এবং একটি ভাঙা চেয়ার। সেখানেই একটি পুরনো টেবিলও পড়েছিল। রাঘব বলল, এখানেই বসো। শুরুতে তোমাকে পুরনো ক্লায়েন্টদের ফিজিক্যাল মেডিকেল রেকর্ডগুলো ডিজিটাল ফরম্যাটে আপলোড করতে হবে। কোনো কোডিং ফোডিং করতে হবে না। তোমার ল্যাপটপটা এই কাজের জন্যই উপযুক্ত। অর্জুন মাথা নাড়ল, কোনো অভিযোগ করল না। সে তার ল্যাপটপ ব্যাগটি খুলল এবং টেবিলের ওপর খুব সাবধানে রাখল, যেন সেটি কোনো দামি জিনিস। তার চারপাশ থেকে অবহেলার গন্ধ ভেসে আসছিল, শুধু বস্তুগতভাবেই নয়, মানসিকভাবেও। দুপুরের সময় হল। কর্মচারীরা নিজেদের গ্রুপে কথা বলতে বলতে বাইরে বেরোল। কেউ কেএফসি, কেউ সাবওয়ে, তো কেউ ক্যাফেটেরিয়ার দিকে। অর্জুন নিজের জায়গায় বসে রইল। সে ব্যাগ থেকে একটি ছোট টিফিন বক্স বের করল, যাতে কেবল 2টি শুকনো রুটি আর সামান্য নুন ছিল। সে জল খেল এবং ধীরে ধীরে খেতে লাগল, যাতে পেট ভরার অনুভূতিটা অনেকক্ষণ থাকে। কেউ তাকে দেখে বলল, কোথা থেকে ধরে আনে এই ধরনের ক্যান্ডিডেটদের? খাবারও তেমন, যেমন ওর ল্যাপটপ। অন্যজন উত্তর দিল, এইচআরে এখন বোধহয় রেফারেন্সে কাজ হচ্ছে। অর্জুন সব শুনছিল, কিন্তু তার মুখে কোনো বিরক্তির চিহ্ন ছিল না। তার চোখে ছিল কেবল একটি লক্ষ্য, শেখানো, নিজেকে প্রমাণ করা এবং নিজের মাকে সুস্থ করে তোলা। সন্ধ্যায় অফিসের পরিবেশ কিছুটা শান্ত হল। অর্জুন তার মোবাইল ফোনটি বের করল, একটি পুরনো নোকিয়া ফোন, যার স্ক্রিনে ফাটল ছিল। সে তার মাকে কল করল। মা, আজ খুব ভালো দিন ছিল, সে হেসে বলল। অফিসটা অনেক বড়, লোকজন খুব প্রফেশনাল, সবকিছু খুব ভালো। মায়ের গলার স্বর ক্ষীণ ছিল, কিন্তু তাতে মমতার উষ্ণতা ছিল। মা বলল, নিজের খেয়াল রাখিস বাবা, ওষুধ সময়ে খাস আর কারোর সঙ্গে ঝগড়া করিস না। অর্জুন উত্তর দিল, না মা, আমি ঠিক আছি। আর হ্যাঁ, শীঘ্রই টাকা পাঠাবো, যাতে তোমার ওষুধগুলো ঠিকমতো চলতে থাকে। কল শেষ করে অর্জুনের চোখ কিছুটা ভিজে এলো।
কিন্তু সে জানত চোখের জল ফেলে কিছু বদলাবে না। পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, আর সে তার জন্য প্রস্তুত ছিল, ল্যাপটপ পুরনো হোক বা চেয়ার ভাঙা। সেদিন রাতে অফিস যখন খালি হয়ে গিয়েছিল, অর্জুন একা বসে তার ল্যাপটপে একটি কোডিং প্রজেক্ট নিয়ে কাজ করছিল, যা সে নিজেই শুরু করেছিল। বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু ভেতরে এক যুবকের সংকল্পের আগুন জ্বলছিল। সে জানত না যে আগামী কয়েকদিনের মধ্যে এই পুরনো ল্যাপটপটি একটি কোটি টাকার সিস্টেম বাঁচাতে চলেছে, এবং এই অবহেলিত ছেলেটি কোম্পানির নায়ক হয়ে উঠবে। অফিসের কোনায় বসে অর্জুন তার পুরনো ল্যাপটপে কিছু কোডিং নোটস পড়ছিল। তার চারপাশের পৃথিবী তার অস্তিত্বকে অস্বীকার করছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। তার মনে চলছিল অন্য এক পৃথিবী, যা বিহারের একটি ছোট্ট গ্রাম থেকে শুরু হয়েছিল। অর্জুনের জন্ম হয়েছিল একটি সাধারণ কৃষক পরিবারে। তার বাবা শিবনাথ কুমার একটি স্কুলে পিয়নের চাকরি করতেন। সীমিত আয়, মায়ের রুগ্ন শরীর আর ৩ ছোট ভাইবোনের দায়িত্ব, এসবই ছোটবেলা থেকে অর্জুনের জীবনের অংশ ছিল। কিন্তু একটি জিনিস যা তার জীবনে স্থির ছিল, তা হল পড়াশোনার প্রতি তার প্রচণ্ড আগ্রহ। গ্রামের সরকারি স্কুলে পড়াশোনা করেও অর্জুন সবসময় টপ করত। গণিত ও বিজ্ঞানে তার গভীর আগ্রহ ছিল। তার শিক্ষকরা প্রায়ই বলতেন, এই ছেলেটি একদিন বড় নাম করবে। তার বাবা তাকে নিয়ে খুব গর্ব করতেন। তিনি নিজের বেতনের টাকা থেকে তিল তিল করে জমিয়ে একদিন অর্জুনকে একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে দিয়েছিলেন। সেই ল্যাপটপটি পুরনো ছিল, কিছু কিবোর্ড বোতাম আলগা ছিল, স্ক্রিনটা একটু কাঁপত। কিন্তু অর্জুনের কাছে সেটি কোনো গুপ্তধনের চেয়ে কম কিছু ছিল না। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত, অর্জুন জানালার পাশে বসে সেই ল্যাপটপে কোডিং শিখত। বিদ্যুৎ চলে গেলে সে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে স্ক্রিনটা আলোকিত করে রাখত। ইন্টারনেটের গতি খুব ধীর ছিল, কিন্তু সে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, টিউটোরিয়াল ডাউনলোড করত আর প্র্যাকটিস করত। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সে জেলায় প্রথম হল এবং একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্কলারশিপ পেল। পরিবারে খুশির আমেজ এলো, কিন্তু ভাগ্য হয়তো অন্য কোনো পরীক্ষা নিতে চেয়েছিল। কলেজে ভর্তি হবার মাত্র কয়েক মাস আগে তার বাবা একটি কনস্ট্রাকশন সাইটে দুর্ঘটনার শিকার হলেন এবং হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অর্জুনের পৃথিবী হঠাৎ করে তছনছ হয়ে গেল। তার ওপর এখন শুধু মা আর ভাই বোনদের দায়িত্বই এলো না, বরং আর্থিক বোঝাও বেড়ে গেল। স্কলারশিপ থাকা সত্ত্বেও কলেজে থাকা খাওয়ার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ল। মায়ের শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করল। ডায়াবেটিসের কারণে কিডনিতে সমস্যা দেখা দিল। অনেক ভেবেচিন্তে অর্জুন কলেজে ভর্তি হওয়া পিছিয়ে দিল এবং কাজের সন্ধানে নামল। সে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে ছোটখাটো কোডিং প্রজেক্ট করতে শুরু করল। ইন্টারনেট ক্যাফেতে বসে তার পুরনো ল্যাপটপের মাধ্যমে সে গ্রাহকদের জন্য ওয়েবসাইট ও অটোমেশন টুলস তৈরি করত। টাকা কম ছিল, কিন্তু শেখার খিদে ছিল অফুরন্ত। একদিন এক আমেরিকান ক্লায়েন্ট তার কাজের প্রশংসা করে লিখেছিল, আপনার দক্ষতা একজন সিলিকন ভ্যালি ইঞ্জিনিয়ারের মতো। এটি একটি সাধারণ মেসেজ হলেও অর্জুনের আত্মবিশ্বাসের বীজ হয়ে উঠেছিল। এরপর সে কিছু ওপেন সোর্স প্রজেক্টে অংশ নিতে শুরু করল, যেখানে দুনিয়ার সেরা প্রোগ্রামারদের থেকে শেখার সুযোগ পেল। ধীরে ধীরে গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লোর মতো প্ল্যাটফর্মে তার কাজ সমাদৃত হতে লাগল। কিন্তু অর্জুন জানত, বিহারের ছোট্ট ঘরে বসে সে বেশি দূর যেতে পারবে না। বড় হতে গেলে তাকে প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরু যেতেই হবে। মা প্রথমে বাধা দিলেন, তুই চলে গেলে আমরা কিভাবে থাকব? অর্জুন বোঝাল, মা, এটাই সুযোগ। আমি এখন না গেলে সারা জীবন আফসোস করব। কথা দিচ্ছি প্রতি মাসে টাকা পাঠাবো। তোমার ওষুধ আর ভাই বোনদের পড়াশোনা সব ঠিকমতো চলবে। মা ভারাক্রান্ত মনে রাজি হলেন। যাওয়ার আগে অর্জুন তার ল্যাপটপটি ভালো করে পরিষ্কার করল, পুরনো চার্জারের তারটি টেপ দিয়ে শক্ত করে বাঁধল এবং একটি ব্যাগে 2 জোড়া কাপড় আর এক টিফিন স্বপ্ন নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছে সে একটি সস্তা পিজিতে থাকতে শুরু করল, যেখানে 4 জনের সঙ্গে ঘর শেয়ার করতে হতো। সকালে প্রাতরাশে উপমা বা ইডলি মিলত, আর রাতে মাঝে মধ্যে খালি পেটেই শুয়ে পড়তে হতো। সেই সময়ে সে একটি কোম্পানির বিজ্ঞাপন দেখল, যেখানে জুনিয়র ডেভেলপার চাওয়া হয়েছিল। ইন্টারভিউ ভিডিও কলে হয়েছিল এবং অর্জুনের প্রজেক্ট দেখে এইচআর খুব প্রভাবিত হয়েছিল। প্রথমে 1 মাসের ইন্টার্নশিপ, তারপর পার্মানেন্ট পজিশনের কথা জানানো হলো। আজ সে সেই চাকরির প্রথম দিনে অফিসে ছিল, কিন্তু সে যেমন অভ্যর্থনার কল্পনা করেছিল তা সেখানে ছিল না।
লোকজনের চোখে তার পোশাক, ল্যাপটপ আর হিন্দি বলার ধরন সবকিছুই তাকে দ্বিতীয় শ্রেণীর মানুষের মতো প্রমাণ করছিল। কিন্তু অর্জুন জানত এটা মাত্র শুরু। সে মনে মনে বলল, এই চেয়ারটি ভাঙা হতে পারে, কিন্তু আমার শিরদাঁড়া নয়। এই ল্যাপটপের স্ক্রিন কাঁপতে পারে, কিন্তু আমার মনোযোগ নয়। আমাকে শুধু সময় দাও, আমি নিজেকে প্রমাণ করব। সে ল্যাপটপ চালু করে পুরনো মেডিকেল রেকর্ড ডিজিটাল করার কাজ শুরু করল। সে জানত এই কাজটির কোনো মর্যাদা নেই, কিন্তু সে এটিও পূর্ণ সততার সঙ্গে করতে শুরু করল, কারণ তার লড়াই এখনও বাকি ছিল। অফিসে 1 সপ্তাহ পার হয়ে গিয়েছিল। অর্জুন সেই কোণার সিটটিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, যেখানে বাথরুম পরিষ্কারের গন্ধে অন্যেরা দূরে থাকত। রাঘব শর্মা প্রথম দিন থেকেই অর্জুনকে অপমান করার কোনো সুযোগ ছাড়ছিল না। তার চোখে অর্জুন ছিল কেবল একজন বিহারি ডেটা এন্ট্রি বয়। একদিন লাঞ্চ ব্রেকের সময় রাঘব মজা করে বলল, এরা তো খাবারও সেই স্টাইলে খায়, যেমন কোট করে, স্বাধীন আর পুরনো। বাকিরা হাসাহাসি করল। অর্জুন কিছুই বলল না, চুপচাপ রুটি চিবিয়ে জল খেয়ে কাজ শুরু করল। তার চেহারায় রাগ বা লজ্জা কিছুই ছিল না, ছিল কেবল এক শান্ত ভাব, যা কোনো ঝড়ের পূর্বাভাস দেয়। একদিন দুপুরে রাঘব একটি ইউএসবি ড্রাইভ নিয়ে অর্জুনের কাছে এলো। এতে কিছু মেডিকেল রিপোর্ট আছে, যা তাড়াতাড়ি ট্রান্সক্রাইব করতে হবে, সে অর্জুনকে বলল। অর্জুন সেটি নিল, কিন্তু তৎক্ষণাৎ ব্যবহার করল না। তার মন কোনো এক অজানা বিপদের সংকেত পাচ্ছিল। সন্ধ্যায় অফিস ফাঁকা হয়ে গেলে অর্জুন সেই ইউএসবি সরাসরি ব্যবহার না করে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্টে পরীক্ষা করল। সে যা দেখল তাতে সে চমকে উঠল। ইউএসবির ভেতরে একটি স্লিপার ম্যালওয়্যার ছিল, যা কোম্পানির ডেটা এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করার জন্য তৈরি করা হয়েছিল। এটি কোনো সাধারণ ভাইরাস ছিল না। অর্জুন তৎক্ষণাৎ ইউএসবিটি খুলে ফেলল এবং একটি সুরক্ষিত ড্রাইভে সেই ফাইলের কোড সেভ করে রাখল। তার মনে প্রশ্ন জাগল, রাঘব কি জানত এর ভেতরে কি আছে? পরের দিন রাঘব জিজ্ঞেস করলে অর্জুন শান্তভাবে বলল যে ফাইলগুলি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সে তলে তলে নেটওয়ার্ক ট্রাফিকের ওপর নজর রাখতে শুরু করল। সে তৈরি ছিল এক বড় যুদ্ধের জন্য। সপ্তাহের শুরুতে অফিসে এক বিশেষ উত্তেজনা ছিল। মুম্বাইয়ের একটি বড় হাসপাতালের টিম অফিসে আসার কথা ছিল। এই ডিলটি সাইন হলে কোম্পানির কোটি টাকার লাভ হতো। রাঘব প্রেজেন্টেশন দিচ্ছিল। হঠাৎ ডেমো অ্যাপটি চালানোর সময় স্ক্রিনে একটি বড় লাল খুলির চিহ্ন ভেসে উঠল এবং সাইরেন বাজতে লাগল। স্ক্রিনে লেখা এলো, সিস্টেম হ্যাক করা হয়েছে, 30 মিনিটের মধ্যে 50 লক্ষ টাকা বিটকয়েনে দিতে হবে, অন্যথায় সব ডেটা মুছে যাবে। পুরো অফিসে হুলুস্থুল পড়ে গেল। কোম্পানির সব সার্ভারে ভাইরাস ছড়িয়ে গিয়েছিল। সিইও মিস্টার আইয়ার খুব রেগে গেলেন। রাঘব বাঁচার জন্য অর্জুনের ওপর দোষ চাপাল, কিন্তু অর্জুন সামনে এসে জানালো যে সে নেটওয়ার্কের সঙ্গে তার ল্যাপটপ সংযোগই করেনি এবং সে রাঘবের দেওয়া ইউএসবির ভাইরাসের কথা জানত। হাসপাতালের টিম 30 মিনিট সময় দিয়ে চলে গেল। মিস্টার আইয়ার ভেঙে পড়লেন। তখন অর্জুন শান্তভাবে এগিয়ে এসে বলল, স্যার, আপনি অনুমতি দিলে আমি একবার চেষ্টা করতে পারি? অন্য কোনো উপায় না থাকায় আইয়ার রাজি হলেন। অর্জুন তার সেই পুরনো ল্যাপটপটি বের করল। সবাই উপহাস করলেও অর্জুন দ্রুত ল্যাপটপটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নিজে তৈরি কাস্টম অপারেটিং সিস্টেমের মাধ্যমে কাজ শুরু করল। তার আঙুলগুলো কিবোর্ডে ঝড়ের গতিতে চলতে লাগল। সে ভাইরাসের উৎস খুঁজে বের করল এবং দেখল যে এটি ব্রুট ফোর্স দিয়ে নয়, বরং একটি ম্যানুয়ালি ইনজেক্টেড কি দিয়ে এনক্রিপ্ট করা হয়েছে। তার ল্যাপটপের ফ্যান সশব্দে ঘুরছিল, মেশিনটি গরম হয়ে গিয়েছিল, কিন্তু অর্জুন থামেনি। কিছুক্ষণের মধ্যেই সে ডিক্রিপশন মডিউল চালিয়ে সব ডেটা পুনরুদ্ধার করল। পুরো রুম হাততালিতে ফেটে পড়ল, কিন্তু অর্জুন তখনও শান্ত ছিল। সে ফরেন্সিক অ্যানালাইসিস করে প্রমাণ করে দিল যে রাঘব শর্মার ইউএসবি থেকেই এই ভাইরাসটি সিস্টেমে ঢুকেছিল। স্ক্রিনে রাঘবের ইউএসবি সিরিয়াল নম্বর আর ইনসার্ট করার সময় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাঘবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিস্টার আইয়ার রাঘবকে তীব্র ভর্ৎসনা করলেন এবং বললেন যে আজ অর্জুন না থাকলে কোম্পানি শেষ হয়ে যেত। অর্জুন তার ল্যাপটপটি বন্ধ করে ব্যাগে গুছিয়ে রাখল। তার সেই পুরনো মেশিনটি আজ একটি কোটি টাকার সংস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। অর্জুনের চোখের জল আজ আর দুঃখের ছিল না, বরং সাফল্যের ছিল। সে জানত তার আসল যাত্রা মাত্র শুরু হল। যা দেখছিল তা কেউ বিশ্বাস করতে পারছিল না। পুরো অফিসে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল। সেই নীরবতা যা কেবল তখনই আসে যখন মানুষের মনে অনুশোচনা আর বিস্ময়ের ঢেউ একসাথে আছড়ে পড়ে। রাঘব তখনও সেখানেই দাঁড়িয়েছিল, মুখটা ফ্যাকাশে আর ঘামে ভেজা। তার ঠোঁট কাঁপছিল এবং চোখ দুটি নিচের দিকে ঝুঁকেছিল। কেউ কিছু বলল না, কিন্তু সবার নজরে এখন আর সেই সম্মান ছিল না যা একসময় রাঘবের পদের কারণে তাকে দেওয়া হতো।
সে হারিয়ে ফেলেছিল নিজের মর্যাদা, বিশ্বাস এবং সম্ভবত নিজের চাকরিও। মিস্টার আইয়ার একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে অর্জুনের দিকে তাকালেন এবং বললেন, তুমি কেবল সিস্টেম বাঁচাওনি অর্জুন, তুমি এই কোম্পানির মান সম্মান, আমাদের আশা আর ভরসা বাঁচিয়েছ। আমি স্বীকার করছি যে তুমি সেই সম্মান পাওনি যা তোমার পাওয়া উচিত ছিল, কিন্তু এখন এই ভুল আর হবে না। তিনি থামলেন, তারপর বললেন, তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতে। আমি চাই তুমি কোম্পানির সাইবার সিকিউরিটি উইংকে লিড করো। তোমার পরিশ্রম আর দৃষ্টিভঙ্গি এটি প্রমাণ করে দিয়েছে যে তুমি কেবল একজন প্রোগ্রামার নও, একজন স্বপ্নদ্রষ্টা। পুরো ঘরে আবারও করতালির শব্দ শোনা গেল, কিন্তু অর্জুন তখনও শান্ত ছিল। সে ধীরে ধীরে বলল, স্যার, আমি এই দায়িত্ব গ্রহণ করছি, কিন্তু আমি চাই প্রথমে রাঘবের পরিস্থিতিটা ঠিকঠাক বোঝা হোক। হতে পারে সে ইচ্ছে করে এমনটা করেনি, কিন্তু তার অবহেলা অবশ্যই প্রমাণিত হয়েছে। আমি চাই এই বিষয়ে বিচার হোক, না কঠোর না নরম, কেবল সঠিক বিচার। এটি শুনে রাঘব একবার অর্জুনের দিকে তাকাল। প্রথমবার সেই চাহনিতে ঈর্ষা নয়, বরং লজ্জা আর কৃতজ্ঞতা দুটোই ছিল। সে উপলব্ধি করতে পারল যে ছেলেটিকে সে প্রতিদিন ছোট করে এসেছে, সেই আজ তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার চেষ্টা করছে। মিস্টার আইয়ার মাথা নাড়লেন। ঠিক আছে, আমরা এই বিষয়ে তদন্ত কমিটি বসাব এবং যে ফলাফল আসবে সেটাই কার্যকর করা হবে। কিন্তু অর্জুন, তোমার এই পদক্ষেপ তোমার চরিত্রকে আরও মহান করে তুলেছে। অর্জুন আবারও হাসি মুখে মাথা নিচু করল। পরের দিন কোম্পানি অর্জুনকে আনুষ্ঠানিকভাবে মুখ্য কারিগরি কর্মকর্তা বা সিটিও হিসেবে নিযুক্ত করল। তার কাছে এখন একটি নতুন টিম ছিল, একটি নতুন কেবিন, কিন্তু সেই পুরনো ল্যাপটপটি তখনও অগোছালো ব্যান্ডেজ দিয়ে জড়ানো অবস্থায় ছিল। কিন্তু এখন সেটি অফিসের সবচেয়ে মূল্যবান প্রতীকে পরিণত হয়েছিল। সে যখন প্রথমবার নিজের নতুন কেবিনে গেল, দেখল দেয়ালে একটি নতুন ছবি লাগানো আছে, একটি সাদা কালো ছবি যেখানে সে তার পুরনো টেবিলে কাজ করছিল, পাশে জলের বোতল আর শুকনো রুটি রাখা। নিচে লেখা ছিল, যখন পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছিল, সে নিজেকে প্রমাণ করেছিল। এসব দেখে অর্জুনের চোখে জল চলে এলো। সে দেয়ালের দিকে তাকাল, তারপর নিজের চেয়ার টেনে বসে পড়ল। সে আজও সেই অর্জুনই ছিল যে ছোটবেলায় গ্রামের মন্দিরের সিঁড়িতে বসে বই পড়ত, যে কাউকে না জানিয়ে বাবার মৃত্যুর পর কাজ করা শুরু করেছিল, যে প্রতিটি অপমানকে একটি শিক্ষার মতো গ্রহণ করেছিল। সেদিন সন্ধ্যায় অর্জুন তার নতুন অফিস থেকে মাকে কল করল। মা, এখন আমাদের ঘর ভাড়া গাওয়ার জন্য আর ঋণ নিতে হবে না, সে বলল। মায়ের কণ্ঠস্বর ভেসে এলো, বাবা, আমি আগে থেকেই জানতাম তুই যা করবি সব থেকে আলাদা কিছু করবি। অর্জুন হাসল, কিন্তু সে তখনও মাটির মানুষই ছিল। সে ঠিক করল যে এই নতুন দায়িত্ব কেবল নিজের জন্য নয়, বরং সেই সব তরুণদের জন্য ব্যবহার করবে যারা মেধাবী হওয়া সত্ত্বেও সিস্টেমের অবহেলার শিকার হয়। পরের সপ্তাহেই অর্জুন একটি উদ্যোগ শুরু করল, প্রজেক্ট বিকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার তরুণদের কারিগরি শিক্ষা প্রদান করা, বিশেষ করে তাদের জন্য যারা ল্যাপটপ কিনতে সক্ষম নয়। আমাদের সবার ম্যাকবুক লাগবে না, সে প্রেস কনফারেন্সে বলল। আমাদের শুধু একটা সুযোগ চাই, একটা দিক নির্দেশনা চাই, আর এমন কেউ চাই যে বলবে তুমিও পারো। এই প্রকল্প সারা দেশে আলোড়ন সৃষ্টি করল। মিডিয়া তাকে ভারতের ডিজিটাল যোদ্ধা বলে অভিহিত করল এবং অনেক নামী প্রতিষ্ঠান তাকে আমন্ত্রণ জানাল, যাতে সে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে। কিন্তু অর্জুন তখনও সেই পুরনো হোস্টেলের ঘরের কথা ভুলে যায়নি, যেখানে সে ছেঁড়া পোস্টারের নিচে বসে রাতভর কোডিং করত। সে জানত যে সাফল্য কোনো শেষ বিন্দু নয়, এটি একটি যাত্রা, আর সে এখনও সেই যাত্রাপথেই ছিল। তার কাহিনী এখন অনুপ্রেরণা হয়ে উঠেছিল। কোম্পানির কর্মচারীরা এখন তার কাছে আসত, পরামর্শ চাইত, এবং সে প্রত্যেককে সময় দিত, সে জুনিয়র স্টাফ হোক বা টপ ম্যানেজমেন্ট। রাঘব, যাকে কয়েক মাসের সাসপেনশনের পর ট্রায়ালে ফিরে নেওয়া হয়েছিল, সে এখন অর্জুনের টিমে একজন ডেভেলপার হিসাবে কাজ করছিল, একদম নম্র আর কৃতজ্ঞ। একদিন অর্জুন তার কাছে গেল এবং বলল, তোমার কোডিং স্ট্রাকচার খুব গোছানো, কিন্তু একটা পরামর্শ দিই, কখনো কাউকে ছোট মনে করো না, কারণ কখনো কখনো সবথেকে শক্তিশালী পাহাড়ের ভিত্তি মাটি দিয়েই তৈরি হয়। রাঘবের চোখে জল ছিল। অর্জুন এখন কেবল একটি নাম নয়,
সে একটি আদর্শ ছিল। সে ছিল সেই সব মানুষের কণ্ঠস্বর যারা সংগ্রামের মধ্যে আছে, যাদের অবজ্ঞা করা হয়েছে, যাদের নিজের পরিচয় তৈরি করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, সেই ছিল সেই সমাজের জন্য একটি উদাহরণ যারা প্রায়ই কারো মূল্য তাদের পোশাক, ল্যাপটপ বা খাবারের থালা দিয়ে বিচার করে। কিন্তু অর্জুন শিখিয়ে দিয়েছিল যে মেধার কোনো মোড়কের প্রয়োজন হয় না। বিকল্প প্রকল্প শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই অর্জুনের জীবনে এক নতুন জোয়ার এলো। সে এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। কখনো তাকে টেকনিক্যাল টিমের রণকৌশল ঠিক করতে হতো, কখনো প্রজেক্ট বিকল্পের জন্য ফান্ডিং মিটিংয়ে যেতে হতো, আর কখনো কখনো সরাসরি গ্রামে গিয়ে বাচ্চাদের কম্পিউটারের প্রাথমিক বিষয়গুলো শেখাতে হতো। কিন্তু তার জন্য এটি ক্লান্তি ছিল না, এটি ছিল তার শক্তির উৎস। প্রতিবার যখন সে কোনো গ্রামের বাচ্চাকে প্রথমবার কিবোর্ড ছুঁতে দেখত, তার চোখে সেই একই চমক ফুটে উঠত, যা একসময় তার চোখে ছিল যখন সে প্রথমবার তার বাবার আনা পুরনো কম্পিউটারটি অন করেছিল। এরই মধ্যে একদিন সকালে অর্জুন একটি ইমেল পেল, ইন্টারন্যাশনাল সাইবার ডিফেন্স ফোরাম থেকে আমন্ত্রণ, যা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছিল। আয়োজকরা অর্জুনের কাজের প্রশংসা করেছিলেন এবং চেয়েছিলেন সে ভারতের প্রতিনিধিত্ব করুক এবং জানাক কিভাবে প্রযুক্তিকে কেবল উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। এটি অর্জুনের জন্য বড় সুযোগ ছিল, কিন্তু একই সাথে সে দ্বিধায় ছিল। মায়ের শরীর এখন আগের চেয়ে ভালো ছিল, কিন্তু ডাক্তাররা বলেছিলেন তাকে প্রতি মাসে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া জরুরি হবে। অর্জুনের দায়িত্ব এখন কেবল কারিগরি ছিল না, বরং পারিবারিকও ছিল। সে মায়ের সাথে কথা বলল, মা, আমার সিঙ্গাপুর থেকে ডাক এসেছে, কিন্তু আমি জানি না যাওয়া ঠিক হবে কিনা। মা তার চোখের দিকে তাকালেন, হাসলেন এবং বললেন, বাবা, একজন মা তার ছেলেকে বেঁধে রাখতে পারে না। তুই যখন প্রথমবার স্কুলে গিয়েছিলি তখনও আমার ভয় লেগেছিল, কিন্তু আমি জানতাম তোকে ডানা মেলতে হবে। এখন তোর আকাশ আরও বড় হয়ে গেছে, তাই ডানা তো মেলতেই হবে। অর্জুন মায়ের পা ছুঁয়ে প্রণাম করল এবং সেদিনই পাসপোর্টের ফাইলটি আবার বের করল, যা সে কলেজের সময় বানিয়েছিল কিন্তু কখনো ব্যবহার করেনি। সিঙ্গাপুরে তার অভ্যর্থনা ছিল রাজকীয়। গ্লোবাল টেকনোলজি লিডার্স, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আর উদ্ভাবন জগতের তাবর তাবর ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন যখন মঞ্চে গেল, সে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্য নিল না। সে শুধু নিজের সেই পুরনো ল্যাপটপটি নিয়ে মঞ্চে দাঁড়িয়ে গেল। আমি আপনাদের টেকনোলজি দেখাব না, সে বলল। আমি আপনাদের একটি স্বপ্ন দেখাব, যা সেই ছেলেটি দেখেছিল যে রাস্তায় সাইকেল সারানোর পর বেঁচে থাকা আঙুলগুলো দিয়ে কোডিং করত। তারপর সে সেই ল্যাপটপটি খুলল, যাতে তার প্রথম লেখা সিকিউরিটি কোড এখনও সেভ ছিল। সে স্ক্রিনে দেখালো কিভাবে সেই কোডটি একটি মাল্টিমিলিয়ন ডলার প্রজেক্টকে বাঁচিয়েছিল। সে দেখালো কিভাবে সীমিত সম্পদের মধ্যেও সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। প্রেজেন্টেশনের শেষে উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালিতে তাকে সম্মান জানালেন। তার কথাগুলো কেবল কারিগরি ছিল না, বরং মানবিকও ছিল, যাতে সাহস ছিল, সংগ্রাম ছিল আর ছিল সমাধানও। ভারত ফেরার পর বিমানবন্দরে তাকে দেখে অনেকেই চিনতে পারল। একজন রিপোর্টার তার কাছে এসে জিজ্ঞেস করলেন, অর্জুনজি, আপনি এখন দেশের অন্যতম আলোচিত প্রযুক্তিবিদ হয়ে উঠেছেন। এত সম্মানের পর এখন আপনার পরবর্তী লক্ষ্য কি? অর্জুন কিছুক্ষণ ভাবল এবং তারপর জবাব দিল, আমার পরবর্তী লক্ষ্য হল প্রতিটি শিশুকে এই বিশ্বাস জগানো যে যদি তাদের কাছে একটি পুরনো ল্যাপটপ আর একটি পরিষ্কার মন থাকে, তবে তারা এই পৃথিবীকে বদলে দিতে পারে। এই বক্তব্যটি পরের দিনের সব খবরের কাগজের হেডলাইন হওয়ার কথা ছিল। কোম্পানিতে অর্জুনের ভূমিকা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সে একটি নতুন বিভাগ শুরু করেছিল, জন প্রযুক্তি গবেষণাগার, যেখানে সারা দেশ থেকে আসা ছোট শহর আর গ্রামের উদ্ভাবনগুলোকে যত্ন করে রাখা হতো, তাদের কারিগরি সহায়তা দেওয়া হতো এবং মূল ধারায় নিয়ে আসা হতো। অন্যদিকে অর্জুনের ঝোঁক এখন শিক্ষার দিকেও বেড়ে গিয়েছিল। সে প্রতি রবিবার একটি ওপেন ক্লাস শুরু করেছিল, যেখানে সে অনলাইনে ফ্রি সেশন নিত, যাতে সারা দেশ থেকে হাজার হাজার ছাত্র যুক্ত হতো। এক রবিবার সকালে যখন সে লাইভ হলো, তখন একটি মেসেজ দেখল, স্যার, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। আমাদের গ্রামে ল্যাপটপ নেই, কিন্তু আমরা স্কুলের ব্ল্যাকবোর্ডকেই স্ক্রিন বানিয়ে নিয়েছি। আপনার কোড আমরা ওখানেই পড়ি। অর্জুন কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তারপর সে বলল, যদি কোড ব্ল্যাকবোর্ডে চলে, তবে বুঝে নিন যে দেশ সঠিক পথে এগোচ্ছে। সেদিন সন্ধ্যায় কোম্পানির সিইও মিস্টার আইয়ারের কল এলো। অর্জুন, তিনি বললেন, আমরা একটা নতুন ইউনিট খুলতে চাই, ইন্ডিয়া ফর ইনোভেশন। তুমি কি সেটির নেতৃত্ব দেবে?
অর্জুন চুপ রইল। তারপর বলল, স্যার, যদি আমরা তাতে ছাত্র, কৃষক আর স্টার্টআপগুলোকে সাথে আনতে পারি, যারা কোনো ব্র্যান্ডিং ছাড়াই কাজ করছে, তবে আমি এই দায়িত্ব নিচ্ছি। এটাই তো আমরা চেয়েছিলাম, মিস্টার আইয়ার বললেন। এই নতুন প্রজেক্ট অর্জুনকে আবার ভারতের কোণে কোণে পৌঁছে দিল, এইবার একজন নেতারূপে, কিন্তু সেই একই বিনয় আর সেই পুরনো ব্যাগ নিয়ে। একটি গ্রামে যখন সে পৌঁছাল, তখন সেখানে এক বৃদ্ধ কৃষক তাকে চিনে ফেললেন। আরে বাবা, তুমি তো সেই না যে পুরনো কম্পিউটার দিয়ে বড় কোম্পানি বাঁচিয়ে দিয়েছিলে? টিভিতে দেখেছি তোমাকে। অর্জুন ঝুঁকে তার পা ছুঁয়ে প্রণাম করল এবং বলল, হ্যাঁ বাবা, কিন্তু আসল শক্তি তো আপনার মতো মানুষের মধ্যে আছে, যারা মাটির সাথে জুড়ে আছে। সেদিন অর্জুন অনুভব করল, প্রযুক্তি কেবল কোড বা ডিভাইস নয়, সেটি একটি চিন্তা, একটি আবেগ, যা যদি সঠিক পথে চলে তবে পুরো দেশের ভাগ্য বদলে দিতে পারে। আর এখন সেই পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। অর্জুনের ইন্ডিয়া ফর ইনোভেশন মিশন সারা দেশে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছিল। ছোট ছোট গ্রাম থেকে শুরু করে শহরের পিছিয়ে পড়া এলাকা পর্যন্ত মানুষ যুক্ত হতে লাগল। কৃষকদের প্রযুক্তির সাথে যুক্ত করার পরিকল্পনা তৈরি হচ্ছিল, শিশুদের বুনিয়াদী কোডিং শেখানোর জন্য মোবাইল ল্যাব শুরু হয়ে গিয়েছিল এবং গ্রামীণ স্টার্টআপগুলো ফান্ডিং পেতে শুরু করেছিল। মিডিয়াতে অর্জুনের ভাবমূর্তি এখন অনেকটা নায়কের মতো হয়ে গিয়েছিল, মাটির কাছের একজন উদ্যোক্তা যে নতুন প্রজন্মের কাছে রোল মডেল হয়ে উঠেছিল। কিন্তু অর্জুন যত উচ্চতা অর্জন করছিল, ততটাই ভেতর থেকে কিছু মানুষ তাকে হিংসা করতে শুরু করেছিল, বিশেষ করে একটি নাম যা এতক্ষণ আড়ালে ছিল, দক্ষ গ্রুপ। দক্ষ গ্রুপ একটি পুরনো টেক কোম্পানি ছিল, যারা আগে অর্জুনের প্রতিষ্ঠানেই একজন প্রধান অংশীদার ছিল। কিন্তু অর্জুনের উত্থানের সাথে সাথে কোম্পানির পুরনো মডেলগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। অর্জুনের নীতিগুলো বাজারে স্বচ্ছতা আর জনসমর্পণকে উৎসাহ দিয়েছিল, যা দক্ষ গ্রুপের মতো লাভকেন্দ্রিক গোষ্ঠীর জন্য বড় ধাক্কা ছিল। দক্ষ গ্রুপের সিইও রোহিত বর্মা, যিনি নিজে একজন সফল কিন্তু অহংকারী টেক টাইকুন ছিলেন, তিনি অর্জুনের বাড়তে থাকা প্রভাবকে বিপজ্জনক মনে করতে শুরু করেছিলেন। তার মনে এই ভয় জন্ম নিয়েছিল যে অর্জুনের চিন্তাধারা পুরো ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে এবং সাথে তার মুনাফার ঘুমেও ব্যাঘাত ঘটাতে পারে। একদিন রোহিত তার সবথেকে বিশ্বস্ত সাইবার অপারেশন ম্যানেজারের কাছে বললেন, অর্জুন কেবল একজন মানুষ, প্রতিটি সিস্টেমে একটা বাগ থাকে, আর প্রত্যেক আদর্শবাদীর কাছে একটা দুর্বল জায়গা থাকে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। এদিকে অর্জুন তার পরবর্তী পরিকল্পনায় কাজ করছিল, একটি ন্যাশনাল ওপেন ডেটা প্ল্যাটফর্ম, যেখানে ভারতের প্রতিটি গ্রাম, শহর আর জেলার কারিগরি চাহিদা, সম্পদ আর দক্ষতার তথ্য এক জায়গায় করা যাবে। এই প্ল্যাটফর্ম সরকারি প্রকল্প, এনজিও আর স্টার্টআপগুলোকে এক সুতোয় বাঁধার মাধ্যম হতে চলেছিল। কিন্তু এই পরিকল্পনার লঞ্চের ঠিক এক সপ্তাহ আগে একটি অদ্ভুত ঘটনা ঘটল। অর্জুন একটি ইমেল পেল, যাতে লেখা ছিল, তুমি যা ভাবছ যে সবকিছু নিয়ন্ত্রণে আছে, সেটা হয়তো তোমার বিভ্রম। একজন কোড ব্রেকারের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে কোড কেবল সিস্টেম নয়, জীবনও ভেঙে দিতে পারে। ইমেলটি বেনামি ছিল, কোনো নাম নেই, ঠিকানা নেই। অর্জুন এটি উপেক্ষা করল। সে এমন অনেক সাইবার হুমকি আগেও মোকাবিলা করেছিল। কিন্তু পরের দিন কোম্পানির সার্ভারে হানা দেওয়া হলো, কিছু ফাইল ডিলিট করে দেওয়া হয়েছিল, কিছু এনক্রিপ্ট করা হয়েছিল। আইটি টিম সতর্ক হয়ে গেল, তারা দ্রুত ইমার্জেন্সি ব্যাকআপ থেকে সবকিছু ঠিকঠাক করে নিল। কিন্তু এটি পরিষ্কার হয়ে গেল যে আক্রমণটি খুব গভীর থেকে করা হয়েছিল। অর্জুন নিজে মনিটরিং শুরু করল। সে নেটওয়ার্ক লগস, ট্রেসিং ডেটা আর ব্যাকডোর স্ক্রিপ্টগুলোর নিবিড় বিশ্লেষণ করল। ধীরে ধীরে একটি ধরন ফুটে উঠতে লাগল। এই আক্রমণ কোনো আনাড়ির কেস ছিল না, এটি এমন কারোর কাজ ছিল যে সিস্টেমের নাড়ি নক্ষত্র জানত। আর তারপর এক রাতে যখন অর্জুন কোড স্ক্যান করছিল, সে একটি ফাইলে একটি সিগনেচার দেখতে পেল, VXRM। তার মুখ কঠোর হয়ে গেল। VXRM, এটি সেই সাইবার কোড যা অর্জুন কলেজের দিনগুলিতে একটি অজ্ঞাত গ্রুপের বিরুদ্ধে কেস স্টাডি হিসেবে পড়েছিল। মনে করা হতো এটি একজন ফ্রিল্যান্স সাইবার হিটম্যান ছিল, যে টাকার বিনিময়ে যে কোনো সিস্টেম ক্র্যাশ করে দিতে পারত। অর্জুন এখন বুঝে গিয়েছিল এটি কোনো সাধারণ সাইবার আক্রমণ নয়, বরং একটি চক্রান্ত, এবং কোনো শক্তিশালী ব্যক্তি VXRMকে হায়ার করেছিল। পরের দিন সকালে অর্জুন তার কোর টিমের মিটিং ডাকল। সে সবার সামনে সব কথা রাখল এবং বলল, আমাদের শুধু প্ল্যাটফর্ম তৈরি করলেই হবে না, সেটাকে বাঁচানোর দিকেও নজর দিতে হবে। টিম কড়া নিরাপত্তার জন্য একটি নতুন প্রোটোকল তৈরি করল, একটি কোয়ান্টাম রেজিস্ট্যান্ট এনক্রিপশন লেয়ার, যা এখন পর্যন্ত কোনো হ্যাকারের পক্ষে ভাঙা অসম্ভব ছিল। কিন্তু অর্জুনের দুশ্চিন্তা এখানেই শেষ হল না। দুদিন পর কিছু মিডিয়া চ্যানেলে হঠাৎ ব্রেকিং নিউজ চলল, অর্জুন রায়ের ওপর দুর্নীতির অভিযোগ, ডেটা ম্যানিপুলেশন আর ফান্ডের অপব্যবহার। সংবাদে দেখানো হলো অর্জুনের প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। একটি RTI রিপোর্টে তথ্য বিকৃত করে এই কাহিনী বানানো হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল।
অর্জুন স্ক্যাম ট্রেন্ড করতে লাগল। কোম্পানির শেয়ারের দাম পড়ে গেল এবং এমনকি তার কিছু সহকর্মীও সন্দেহের চোখে তাকাতে লাগল। অর্জুন চুপ ছিল, কিন্তু ভেঙে পড়েনি। সে একটি প্রেস কনফারেন্স ডাকল এবং প্রমাণের সাথে প্রতিটি অভিযোগ খণ্ডন করল। সে জানালো আরটিআই রিপোর্টটি কিভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। সাথে সে সেই রিপোর্টটি প্রকাশকারী ফার্মের পেছনে থাকা একটি কোম্পানির ফান্ডিংয়ের রহস্য ফাঁস করে দিল, যা দক্ষ গ্রুপের সাথে যুক্ত ছিল। আরেকবার অর্জুন কেবল নিজেকে নির্দোষ প্রমাণ করল না, বরং একটি গভীর ষড়যন্ত্রকে প্রকাশে নিয়ে এলো। কিন্তু এখন সে বুঝতে পেরেছিল এটি কেবল কারিগরি লড়াই নয়, এটি আদর্শে লড়াই। সেদিন রাতে মা তাকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, ক্লান্ত হয়ে গেছ বাবা? অর্জুন বলল, না মা, আমি শুধু বুঝছি যে উচ্চতা যত বড় হয় হাওয়া তত জোরে লাগে। কিন্তু আমি এখন আর ভয় পাব না, কারণ আমার পা মাটিতে আছে আর আমার নজর সেখানে যেখানে বদল আনা দরকার। ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল, কিন্তু যুদ্ধ তখনও বাকি ছিল। দক্ষ গ্রুপের সিইও রোহিত বর্মা ধাক্কা খেলেন, কিন্তু দমে গেলেন না। তিনি এবার সরকারের কিছু প্রভাবশালী মানুষকে নিজের দলে টানার পরিকল্পনা করলেন। আর অর্জুন, সে এখন আগের চেয়েও বেশি সতর্ক ছিল, কিন্তু ততটাই শক্তিশালী। কারণ সে এখন জানত যে যখন আপনি একটি পুরনো সাইকেল দিয়ে ওড়ার স্বপ্ন দেখেন, তখন পুরো ব্যবস্থা আপনাকে নিজে টেনে নামানোর চেষ্টা করে। কিন্তু যদি আপনার কোডে সত্য থাকে, তবে সিস্টেম বদলে যেতে পারে। দিল্লির এক শীতের সকালে কুয়াশা ঘনীভূত হচ্ছিল। রাজধানীর সবথেকে উঁচু কারিগরি ভবনে অর্জুনের টিম পুরো দমে কাজ করছিল। ন্যাশনাল ওপেন ডেটা প্ল্যাটফর্মের জনসমক্ষে লঞ্চ আর মাত্র 3 দিন দূরে ছিল। কিন্তু বাইরের শত্রু যতটা স্পষ্ট ছিল, ভেতরের ফাটলগুলো এখন ধীরে ধীরে গভীর হতে শুরু করেছিল। দক্ষ গ্রুপের ব্যর্থ ষড়যন্ত্রের পর অর্জুন নিশ্চিত ছিল যে শত্রু এখন প্রকাশ্যে চলে এসেছে। কিন্তু সম্ভবত আসল বিপদ এখনও বাকি ছিল। এক রাতে যখন অর্জুন অফিসে দেরি করে কাজ করছিল, তার কাছে একটি গোপন কল এলো। গলার স্বর নিচু আর কম্পিত ছিল, কিন্তু কথায় তীক্ষ্ণতা ছিল। স্যার, আমি আপনার টিম থেকেই বলছি, নাম বলবো না, কিন্তু আপনার জানা উচিত যে ভেতর থেকে কেউ আপনার প্রতিটি গতিবিধির খবর বাইরে পৌঁছে দিচ্ছে। যা কিছু আপনি আজ মিটিংয়ে বলেন, তার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষ গ্রুপটা জানতে পেরে যায়। বড় কিছু হতে পারে স্যার, এবং আমি চাই না আপনার সাথে কোনো অন্যায় হোক। কল কেটে গেল। অর্জুন কিছুক্ষণ এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। ভেতর থেকে বিশ্বাসঘাতকতা, এটি সেই পর্যায়ের আঘাত ছিল যা সে কখনো কল্পনা করেনি। সে জানত তার টিমের প্রতিটি সদস্য বিশেষ, কিন্তু এখন প্রত্যেকের ওপর সন্দেহ করতে হচ্ছিল। অর্জুন অবিলম্বে তার নিরাপত্তা প্রধান ফয়জান আলীকে ডাকল। ফয়জান একজন প্রাক্তন সামরিক সাইবার বিশেষজ্ঞ ছিলেন, যিনি অর্জুনের সাথে শুরু থেকেই কাজ করছিলেন। ফয়জান, অর্জুন গম্ভীর স্বরে বলল, আমাদের একটি ইন্টারনাল অডিট শুরু করতে হবে। প্রতিটি ডিভাইস, প্রতিটি অ্যাক্সেস লগ, প্রতিটি সিগন্যাল খতিয়ে দেখতে হবে। আমি জানি না কে করছে, কিন্তু এখন আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ফয়জান কিছু না জিজ্ঞেস করেই মাথা নাড়ল এবং কাজে লেগে পড়ল। পরের 24 ঘণ্টা টিমের ভেতরে তদন্ত চলল। কোনো বড় ত্রুটি তখনও ধরা পড়েনি। কিন্তু একটি জিনিস অর্জুনের নজরে এলো। নিরাপত্তা সার্ভারে একটি ইউএসবি ডিভাইস গত সোমবার রাতে কয়েক মিনিটের জন্য প্লাগ করা হয়েছিল। সেই সময়ে কোনো অনুমোদিত কর্মীর অফিসে থাকার কথা নয়। সিসিটিভি ফুটেজ দেখার পর একটি অবয়ব নজরে এলো। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু হাঁটার ধরনটা চেনা চেনা লাগল। অর্জুন ফুটেজটি স্লো মোশনে চালালো এবং তখনই এক মুহূর্তে তার চোখ চিনে ফেলল। সেটি ছিল আরব। আরব অর্জুনের সহপ্রতিষ্ঠাতা, ছোটবেলার বন্ধু এবং বর্তমানে সংস্থার কর্পোরেট অপারেশন প্রধান। আরব কখনো প্রকাশ্যে খুব একটা দেখা দিত না, কিন্তু পর্দার আড়ালে সে সংস্থার আর্থিক ও কৌশলগত সিদ্ধান্তে সমান ভূমিকা পালন করত। অর্জুনের শ্বাস যেন থমকে গেল। এটি কি সেই আরব ছিল যে তার সাথে কলেজের বারান্দায় স্বপ্ন দেখেছিল, যে শুরুতে নিজের জমানো সবটুকু পুঁজি বাজি রেখেছিল? অর্জুন নিজেই আরভের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। সে তাকে একটি শান্ত ঘরে ডাকল। আরভ, অর্জুন বলল, আমি তোমাকে কিছু দেখাতে চাই। সে স্ক্রিনে সিসিটিভি ফুটেজটি চালাল। আরভ চুপ রইল, কোনো সাফাই দিল না বা বিস্ময় প্রকাশ করল না। অর্জুনের মন যেন তলিয়ে যেতে লাগল। কেন? সে কেবল একটি শব্দ জিজ্ঞেস করল। আরভ গভীর দীর্ঘশ্বাস নিল। তারপর বলল, তুমি সব কিছু বদলে দিলে অর্জুন। তুমি সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিলে যেটিতে আমি বিশ্বাস করি। আমি আদর্শের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি।
এখানে শুধু শক্তি যেতে। আর যখন দক্ষ গ্রুপ আমার সাথে যোগাযোগ করল, তারা বলল যে আমি তোমাকে ছাড়াই এই সংস্থাকে অনেক দূর নিয়ে যেতে পারব। তোমার বিশুদ্ধ স্বপ্ন একে একটি এনজিওর বেশি কিছু হতে দেবে না। তাহলে তুমি আমাদের বিক্রি করে দিলে? অর্জুনের গলা বুঝে এলো। আমি একটা চুক্তি করেছি, আরব বলল, কিন্তু কেবল এই জন্য কারণ আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। ভাবো, যদি প্ল্যাটফর্মটি সফল হতো আর তারপর ক্র্যাশ করত, তবে তুমি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে। আমি চাইছিলাম তুমি সামলে যাও, বুঝতে পারো যে এই পৃথিবী সেই সব মানুষের জন্য নয় যারা সত্যের ওপর প্রাণ দেয়। অর্জুন চুপ রইল। ভেতরের ঝড় থামার নাম নিচ্ছিল না। তোমার আদর্শ আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল অর্জুন, আরব বলল। আমি তোমার ছায়ায় বাস করছিলাম এবং আমি এখন স্বাধীন হতে চাইছিলাম। অর্জুন মাথা নিচু করল। কিছুক্ষণ পর সে বলল, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব না, কিন্তু তোমার ভূমিকা এখানে শেষ হয়েছে। আরব কিছু না বলে উঠে চলে গেল। এটি ছিল সবথেকে গভীর বিশ্বাসঘাতকতা, কিন্তু অর্জুন তার ক্ষত ঢাকার নাটক করেনি। সে পুরো টিমের সামনে সত্যটা তুলে ধরল। যদি আরভের মতো কেউ, যে আমার সাথে শুরু করেছিল, সেও পথভ্রষ্ট হতে পারে, তবে তার মানে আমাদের ব্যবস্থায় কোথাও না কোথাও খামতি রয়ে গিয়েছিল। আমাদের সবাইকে বুঝতে হবে যে বিশ্বাস একটি সফটওয়্যারের মতো। প্রতিদিন তাকে আপডেট করতে হয়, নয়তো ভাইরাস ভেতরে ঢুকে পড়ে। টিম প্রথমবার অর্জুনকে ভেঙে পড়তে দেখল, কিন্তু সাথে তাকে আগের চেয়েও বেশি শক্তিশালী হিসেবে পেল। লঞ্চের আগের রাতে অর্জুন একা অফিসের ছাদে দাঁড়িয়েছিল। সে আকাশের দিকে তাকালো, যেখানে মেঘের আড়ালে চাঁদ লুকিয়েছিল। বাবা, সে বিড়বিড় করে বলল, আজ আমি তোমার কম্পিউটারে নয়, নিজের আত্মার ওপর কোড লিখছি। আমি হারতে পারি, কিন্তু মাথা নত করব না। পরের দিন সূর্য একটু দেরি করে উঠল, কিন্তু যখন উঠল পুরো আকাশ সোনালি হয়ে গেল। আর এখন সেই দিনটি এসে গিয়েছিল যখন ভারতের সবথেকে বড় ওপেন ডেটা প্ল্যাটফর্ম লঞ্চ হতে যাচ্ছিল। কিন্তু লঞ্চের আগে আরও একটি ঝড় আসা বাকি ছিল। দিল্লির ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে ব্যস্ততা ছিল। জাতীয় সংবাদ মাধ্যম, কারিগরি বিশেষজ্ঞ, সরকারি আধিকারিক এবং আন্তর্জাতিক প্রতিনিধিরাও সেখানে জড়ো হয়েছিলেন সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে। মঞ্চের বিশাল এলইডি স্ক্রিনে জ্বলজ্বল করছিল ভারত ডেটা স্বরাজ মঞ্চ, এক নতুন সকাল। অর্জুন মঞ্চের পেছনে তৈরি হচ্ছিল। সাধারণ কুর্তা পায়জামা পরা, চোখে ক্লান্তির ছাপ সত্ত্বেও একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যেমন কোনো তপস্বীর নিজের যজ্ঞ পূর্ণ হওয়ার সন্তোষ থাকে। মঞ্চে যাওয়ার আগে সে তার টিমের সাথে দেখা করল। শ্রেয়া, আমন, ফয়জান এবং বাকি সবাই সেখানে উপস্থিত ছিল। একে অপরের দিকে তাকিয়ে কেবল চোখের ভাষায় কথা হচ্ছিল, শব্দের প্রয়োজন ছিল না। আজ যদি পাপা বেঁচে থাকতেন, অর্জুনের গলা কেঁপে উঠল। শ্রেয়া আলতো করে তার কাঁধ ছুঁল। তিনি আজ এখানেই আছেন অর্জুন, তোমার প্রতিটি কোডে, প্রতিটি বিচারে, প্রতিটি মূল্যে। অনুষ্ঠানের ঘোষণা হল। অর্জুনকে মঞ্চে থাকা হল। ধীর পায়ে সে মঞ্চে পৌঁছাল। ক্যামেরা, স্পটলাইট আর হাজারো চোখ তার ওপর নিবদ্ধ ছিল। সে মাইক হাতে নিল এবং কিছুক্ষণ চুপ রইল। বন্ধুরা, সে বলল, আজ কোনো সিস্টেম লঞ্চ হচ্ছে না, একটি চিন্তার পুনর্জন্ম হচ্ছে। লোকজন অবাক হয়ে গেল। এই শুরুটা ছিল অস্বাভাবিক। আমরা ডেটাকে শক্তি বলি, কিন্তু যখন তা কিছু হাতের মুঠোয় চলে যায়, তখন তা শক্তি নয়, বরং শোষণে পরিণত হয়। আজ যে মঞ্চ আমরা শুরু করছি, সেটি কেবল তথ্য বিনিময়ের মঞ্চ নয়, এটি একটি বিশ্বাসের সেতু। সরকার, নাগরিক, গবেষক, কৃষক, ছাত্র প্রত্যেকে সমানভাবে এই মঞ্চের অংশ হবে। হাততালি পড়ল, কিন্তু অর্জুন তার সুর বদলে ফেলল। এই মঞ্চের জন্ম সহজ ছিল না। আমরা হার দেখেছি, বিশ্বাসঘাতকতা সহ্য করেছি আর নিজেদের আপনজনদের হারিয়েছি। কিন্তু এই সংগ্রামই আমাদের শিখিয়েছে যে প্রযুক্তির সবথেকে বড় কোড মেশিনে নয়, মানুষের আত্মায় লেখা হয়। তখনই স্ক্রিনে কারিগরি ডেমো শুরু হল। টিমের সদস্যরা আমান, ফয়জান, রিয়া একে একে বিভিন্ন সেকশনের লাইভ প্রদর্শন দেখাল। কৃষকদের জন্য বৃষ্টি আর মাটির তথ্যের সুবিধা, ছাত্রদের জন্য শিক্ষামূলক পরিসংখ্যান, এনজিওদের জন্য আদমশুমারির বিশ্লেষণ, ডাক্তারদের জন্য হেলথ ট্রেন্ডস সহ আরও অনেক কিছু। ডেমো দেখে দর্শকরা হাততালি দিতে থাকলেন। সবাই অবাক হয়ে গেলেন যে কিভাবে একটি এত সাধারণ দেখতে প্ল্যাটফর্ম এত জটিল তথ্যকে এত স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারে। তারপর এলো সবথেকে বড় মোড়। অর্জুন বলল, এই মঞ্চ কেবল আমাদের নয়,
আজ থেকে এর সোর্স কোড জনসমক্ষে উন্মুক্ত বা ওপেন সোর্স। যে কেউ এটি দেখতে পারে, আরও ভালো বানাতে পারে এবং আমাদের প্রশ্ন করতে পারে। পুরো হল নিস্তব্ধতায় ডুবে গেল। এই ঘোষণা ছিল বোমার সমান। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর নিজেদের কোড গোপন রাখে, কিন্তু অর্জুন সবকিছু খুলে দিল। একজন প্রবীণ সাংবাদিক দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, যদি কেউ আপনার সিস্টেম কপি করে আপনার ব্যবসাটাই ছিনিয়ে নেয়? অর্জুন হাসল। যদি আমার উদ্দেশ্য টাকা উপার্জন করা হতো, তবে আমি কোনো কর্পোরেটে বসে থাকতাম। আমরা যা তৈরি করছি সেটি একটি আন্দোলন, ব্যবসা নয়। আর আন্দোলন তখনই শক্তিশালী হয় যখন তা সবার হয়, একার নয়। সেই উত্তর দর্শকদের নাড়িয়ে দিল। হাততালি বাজল, কিন্তু এখন তা প্রশংসার চেয়ে বেশি সম্মানের ধ্বনি ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর মিডিয়া নেতা, বিদেশি প্রতিনিধি সবাই অর্জুনের দিকে এগিয়ে এলেন। প্রস্তাব আসতে লাগল, ফান্ডিং, অ্যাওয়ার্ড, বৈশ্বিক অংশীদারিত্ব। কিন্তু অর্জুন চুপচাপ মঞ্চের এক কোণায় দাঁড়িয়ে রইল। তারপর সে ধীরে ধীরে রিয়ার কাছে জিজ্ঞেস করল, মায়ের রিপোর্ট কি এসেছে? রিয়া মাথা নাড়ল। হ্যাঁ, সব ঠিক আছে। তোমার মা এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। নতুন ডায়ালিসিস মেশিন লাগানো হয়ে গিয়েছে। অর্জুনের চোখ ভিজে এলো। এই লড়াই একা তার জন্য ছিল না, এটি ছিল সেই প্রতিটি ছেলের জন্য যারা সিস্টেমের মাঝে নিজের মায়ের জীবনের জন্য লড়াই করছে। এক সপ্তাহ পর দক্ষী গ্রুপের সিইওকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকল। প্রমাণ, লগস, ইমেল, ফান্ড ট্রান্সফার সবকিছু অর্জুনের টিম আইনের হাতে তুলে দিয়েছিল। আরবের ভূমিকা একজন সাক্ষী হিসেবে প্রকাশে এলো এবং সে আদালতে ক্ষমা চেয়ে সরকারি সাক্ষী হবার প্রস্তাব দিল। শহরের দেয়ালে দেয়ালে পোস্টার ছিল। ভারত ডেটা স্বরাজ একটি আন্দোলনে পরিণত হয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা অর্জুনের কাজের পদ্ধতির ওপর সেমিনার শুরু করল। বিদেশি টেক কোম্পানিগুলো তার প্রযুক্তি বুঝতে ভারতে আসতে শুরু করল। কিন্তু অর্জুন, সে তার মাকে হাসপাতাল থেকে বাড়ি আনতে গিয়েছিল। সাদা স্কুটিতে পুরনো হেলমেট পরে মা বললেন, বাবা, তুই খুব বড়লোক হয়ে গেছিস, টিভিতে দেখাচ্ছে। অর্জুন আলতো করে মায়ের আঙুলগুলো ধরল। মা, বড় তো তুমি বানিয়েছ। সেই পুরনো কম্পিউটার মনে আছে, যাতে প্রতিবার আমি কিছু নতুন বানাতাম আর স্ক্রিন হ্যাং হয়ে যেত? কিন্তু তবুও তুমি বলতে, তুই হার মানিস না। তার মধ্যেই সব নির্যাস ছিল। মা হাসি মুখে তার কপালে চুমু খেলেন। আর এইভাবে একটি পুরনো কম্পিউটার, একটি ভেঙে পড়া মানুষের দৃঢ়তা আর একটি টিমের সততা ভারতকে তার ডেটা স্বাধীনতা এনে দিল। গল্প শেষ হয়নি, বরং এক নতুন সূচনা হল। এমন এক ভারতের যেখানে প্রযুক্তির ওপর কিছু হাতের নয়, পুরো দেশের অধিকার প্রতিষ্ঠিত হল।